দ্য আনটোল্ড স্টোরিজ। ঘরের মধ্যে ঢুকে তার রক্ত হিম হয়ে গেল। হেলেন মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছে। তার গায়ে হাত দিয়েই যেন নেসের সারা শরীরে বিদ্যুৎ চমকে উঠল। হেলেনের দেহটা বরফের মতো ঠান্ডা। সে মারা গেছে। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। আমাদের আজকের গল্প আগাথা ক্রিস্টির মৃত্যুপুরী। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূক চ্যাটার্জি, অর্ণব পাল এবং রুমি মুখার্জি। আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। হলিউড শহরের একটি অভিজাত নাইট ক্লাব থেকে ইভিনিং স্যুট পরিহিত যে লোকটিকে বের হতে দেখা গেল, তিনি অভিজাত পরিবারের হলেও তার দিশা জ্ঞান ছিল না। লোকটি উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল। দেখে বোঝা যায় সে নেশাগ্রস্ত। নেশায় এমন চূর হয়েছে যে তার জ্ঞান নেই, পা টলছে, তবুও তিনি হেঁটে চলেছেন। এমন সময় একটি গাড়ি দ্রুত তার দিকে এগিয়ে এলো। মৃত্যু সামনে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু দূরে দাঁড়িয়ে একটি লোক তার প্রতি নজর রাখছিল। সে দ্রুত ছুটে এসে লোকটিকে একদম জড়িয়ে ধরে রাস্তার পাশে নিয়ে গেল। এটা না করলে যে কি হতো তার বলার অপেক্ষা রাখে না। তারপর সেই লোকটি জিজ্ঞেস করলো, এ কি, আপনি দেখে রাস্তা পার হবেন তো? আপনি ফিরবেন কিসে? আপনার কাছে গাড়ি আছে তো? হ্যাঁ, গাড়ি তো আমার ছিল ওই দিকটা। হ্যাঁ, তা গাড়ির নাম্বার কত? নাম এবং নাম্বার জেনে পার্কিং লট থেকে গাড়িটি খুঁজে বার করে এবং গাড়ির হ্যান্ডেলে মালিকের নামও লেখা রয়েছে, মিস্টার আর্ল ডেস্টার। তারা দুজনেই গাড়িতে গিয়ে বসে। ডেস্টার পিছনের সিটে গা এলিয়ে বসে পড়ে। আচ্ছা, তুমি হঠাৎ কোথা থেকে সময় বাঁচালে? তোমার নামটা কি আমি জানতে পারি? আমার নাম ন্যাস। ন্যাস? আচ্ছা ন্যাস, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ, তা পারি। তাহলে দয়া করে আমাকে যদি আমার ঠিকানায় পৌঁছে দাও তো খুবই উপকৃত হব। আচ্ছা, নিশ্চয়ই দেব। ধন্যবাদ। তুমি সত্যিই খুব ভালো ছেলে। তোমার জন্য আজ আমার প্রাণ বাঁচলো। আচ্ছা, তুমি কি করো কাজকর্ম? কিছুই না। কিছুই না? তবে তোমার চলে কি করে? স্যার, আমি একটা বিজ্ঞাপন বিভাগে কাজ করতাম, সেটা বন্ধ হয়ে গেছে। এখন একদম বেকার। না না না, বেকার নাও। এখন থেকে তুমি আর বেকার থাকবে না, বুঝলে? কেন স্যার, আপনি কি আমায় কোনো কাজ দেবেন? হ্যাঁ, আজ এই মুহূর্ত থেকে তুমি আমার ড্রাইভার, আর তুমি আমার বাড়িতেই থাকবে, সেখানেই খাওয়া দাওয়া করবে। তোমার কোনো আপত্তি নেই তো? স্যার, আমার আপত্তি কি যে বলেন, এ তো আমার কাছে হাতে স্বর্গ পাওয়ার সমান। আচ্ছা বেশ, তা আগে কথা বলেনি, তোমায় কত কি দিতে হবে? আপনি যা বলবেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, আমি তবে তোমায় সপ্তাহে 5,000 টাকা করে দেব, আর তোমার থাকা খাওয়া পুরোটাই আমার বাড়িতে হবে তো? সে রাতে ডেস্টারকে বাড়িতে পৌঁছে দিয়ে তারই নির্দেশে ন্যাস একটি ঘরে থাকার জায়গা পেল। ডেস্টারের বাড়িটিকে বাড়ি না বলে প্রাসাদ বললেই ভালো হয়। সেই রাতে এক মহিলাকে দেখেছিল ন্যাস। তিনিই ডেস্টারকে নিয়ে গৃহবন্দী হন। হয়তো তিনিই তার গৃহকর্ত্রী। পরদিন সকাল, ন্যাস কী করবে ভাবছে এমন সময় তার ঘরে সেই রাতের দেখা ভদ্রমহিলাটি ঢুকলেন। বিনা ভূমিকায় তিনি বললেন, তোমার নাম কি? ন্যাস। দেখো ন্যাস, আমি মিস্টার ডেস্টারের পত্নী হেলেন। কাল তুমি আমার স্বামীর প্রাণ বাঁচিয়েছো, এজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তা তোমাকে কি উনি কোনো কাজের ভার দিয়েছেন? হ্যাঁ, উনি আমায় ওনার ড্রাইভারের পদে বহাল করেছেন। দেখো, উনি মদের ঝোঁকে এর আগেও লরেন্স নামে একজনকে ওই কাজে রেখেছিলেন, কিন্তু সে পালিয়েছে। কেন? বেতন না পেলে কে থাকবে বলো? বেতন পায়নি কেন?
দেবার সামর্থ্য নেই, তাই। ন্যাস একটু অবাক হয়। যাদের এই প্রাসাদ সমান বাড়ি, 4খানা দামি দামি গাড়ি, দামি দামি আসবাবপত্র, তিনি কিনা সামান্য ড্রাইভারের বেতন দিতে পারে না, এ হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। তাই ন্যাস জিজ্ঞেস করলো, ম্যাডাম, আমার মনিবের এই গাড়ি বাড়ি দেখে এটা কি করে আমি বিশ্বাস করি যে আমায় আপনারা বেতন দিতে পারবেন না? দেখো, তুমি যা দেখেছো সব মিথ্যে, সবই চলছে দেনার উপরে। তাই তোমার ভালোর জন্যই বলছি, তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে বাঁচাবার জন্য কিছু বকশিস নিয়ে নাও আর অন্যত্র কাজের চেষ্টা করো। ন্যাস মনে মনে ভাবল, অন্য ড্রাইভারকেও এই মহিলা এই একই কৌশলে হয়তো তাড়িয়েছে, তাকেও তাড়াতে চায়। নিশ্চয়ই এর পেছনে কোনো গাঢ় রহস্য আছে। সে তার মনিবের হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও নড়বে না। তাছাড়া গতকাল তার মনে হয়েছিল তার মনিব এ বাড়িতে সুখী নয় বলেই অত মদ খেয়েছিল এবং গাড়ির সামনে হেঁটে চলে গেছিল। না, কিছুতেই এখান থেকে তার যাওয়া চলবে না। মনে মনে সে ঠিক করে বলল, ম্যাডাম, আমার মনিব ডেস্টার, আপনি নন। তিনি আমায় জবাব না দেওয়া পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে কি করে যাই বলুন তো? এটাই কি তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বেশ, আমিও দেখছি তুমি কি করে এখানে থাকো। দেখে নিচ্ছি। রাগে গজগজ করতে করতে হেলেন ঘর থেকে বেরিয়ে গেল। একটু বেলা হতেই ন্যাস ডেস্টারের গলার আওয়াজ পেল। ডেস্টার তাকে নিয়ে বের হলো। একটা বড় টিভি কোম্পানিতে ডেস্টার চাকরি করে, তার একটা উচ্চ পদও আছে সেখানে। পথে যেতে যেতে ন্যাসের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। সে বুঝতে পারল তার অনুমানই ঠিক, হেলেন ডেস্টারকে মারতে চায়। আর সেটা যদি তার দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তবে তার লাইফ ইন্স্যুরেন্সের ৭৫ লাখ টাকা সে পাবে। এই জন্যে সে ডেস্টারের পছন্দের ড্রাইভারদের তাড়ায়। এখন ন্যাসকে খুঁজতে হবে লরেন্স নামে সেই ড্রাইভারটিকে কিভাবে হেলেন তাড়িয়েছিল এবং তার কাছে সমস্ত কিছু জানতেও হবে। ন্যাসের এখনকার কাজটি খুবই আরামদায়ক। তার মালিককে সে সকাল 10টায় অফিসে দিয়ে আসে, ঠিক সন্ধ্যে 7টায় আবার ফেরত আনে। এর মাঝে সে যেখানে সেখানে ঘুরতেও পারে গাড়ি নিয়ে। এইভাবে সে ঘুরতে ঘুরতে একদিন খুঁজে পেলেন লরেন্স নামের সেই ড্রাইভারটিকে। ড্রাইভার লরেন্সও ঠিক তারই মতো ওই বাড়িতে ডেস্টারের দ্বারা নিয়োজিত হয়েছিল। ম্যাডাম ওই বাড়ির কাজ ছাড়াবার জন্য লরেন্সকে 1,00,000 টাকা দিয়েছিল, কিন্তু লরেন্স সেটি নেয়নি, ফেরত দিয়ে এসেছিল। কিন্তু পরে ওই বাড়িতে পুলিশ আসে এবং হেলেন বলে যে তার ওই 1,00,000 টাকা নাকি লরেন্স চুরি করেছে। লরেন্সের ঘর সার্চ করে কিছুই পাওয়া যায়নি। লরেন্স তারপর সে বাড়ি ত্যাগ করে। লরেন্সের কাছে ন্যাস আরও জানতে পারে হেলেন তার আগের স্বামীকে 10 তলার উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। প্রমাণের অভাবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। এবারও ডেস্টারকে মেরে ও টাকা হাতিয়ে অন্যত্র ঢাকা দেবে সেটাই ঠিক করেছিল হেলেন। ন্যাস মনে মনে প্রতিজ্ঞা করে সেটা সে কিছুতেই হতে দেবে না। এরপর একদিন ডেস্টার কাউকে কিছু না বলেই উধাও হয়ে গেল। ঠিক তার 2 দিন পর সে ফিরে এলো। বাড়িতে ফিরেই তিনি প্রথমে ন্যাসকে, পরে হেলেনকে ডেকে আনলেন এবং তারা তার নির্দেশে ঘরের 2টি চেয়ার দখল করে বসলো। এরপর ডেস্টার বলতে শুরু করলেন, হেলেন আর ন্যাস, তোমাদের দুজনকে আজ এখানে কেন ডেকেছি তোমরা জানো? তুমি না বললে কি করে জানবো? হেলেন, তুমি যে মতলবে এই আধবুড়ো লোকটার সঙ্গে আছো, তোমার সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না। আমি কোন উদ্দেশ্যে আছি তা তুমিই ভালো করে জানো। না, জানি না। আমি তোমার মুখ থেকে স্পষ্ট করে শুনতে চাই। বেশ, তবে শোনো, তুমি এখানে আছো আমার ৭৫ লক্ষ টাকা যেটা ইন্স্যুরেন্স করা আছে সেটার লালসায়। হ্যাঁ, সত্যি বলছি আমি। আর তুমি জানো যে আমার দুর্ঘটনায় মৃত্যু হলে তুমি তা পাবে। তাই তুমি দুবার আমাকে মারতে চেয়েও ব্যর্থ হয়েছ। মিথ্যে কথা। চেঁচিও না, যা সত্য তাই বলছি। তবে আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য আত্মহত্যা করব।
আত্মহত্যা করবো এটা সত্যি, কিন্তু টাকা তুমি পাবে না। আমি সেটার জন্যে গত পরশু সান ফ্রান্সিসকোতে গিয়ে সব ব্যবস্থা করে এসেছি। আমি আমার এই ইচ্ছের কথা আমার আইনজীবীকেও জানিয়েছি, আর তোমাদের সাক্ষী রেখে সে কাজ আজই সম্পন্ন করব। তোমার যা খুশি তাই করো। ন্যাস কাঁদো কাঁদো গলায় ডেস্টারকে বলল, স্যার, কেন আপনি একজনের উপর অভিমান করে নিজের জীবনটা নষ্ট করবেন? না না, তুমি জানো না যে আমি কি জ্বালায় জ্বলছি। বাজারে ওর অসংখ্য দেনার দায়ে এসব বিকিয়ে যাবে, আমি পথের ভিখিরি হয়ে যাব। এভাবে আমি বাঁচতে পারবো না। ওই হেলেনের জন্যেই আজ আমার এই অবস্থা। তাই আমি মরে ওকে পথের ভিখিরি করে যাব। হ্যাঁ, ভিখিরি। স্যার, আমার কথাটাও একবার ভাববেন। হ্যাঁ, তোমার কথা নিশ্চয়ই ভাববো। তোমার জন্যেই আমি নিশ্চয়ই কিছু একটা করে যাব। তুমি একবার আমায় প্রাণে বাঁচিয়েছো। স্যার, আত্মহত্যা ছাড়া কি আপনার আর কোনো পথ খোলা নেই? না না ন্যাস, নেই। ন্যাস দুঃখী মনে বেরিয়ে গেল। ডেস্টার তার ঘরে ঢুকলো, কিন্তু পরেই একটি গুলির আওয়াজ শুনে ন্যাস ছুটে গেল তার ঘরে। গিয়ে দেখলো ডেস্টার যা বলেছিল তাই করেছে। তার মাথার বাঁ পাশ থেকে রক্ত চুঁইয়ে পড়ছে, ডান হাতে পিস্তল ধরা। ন্যাসকে দেখেই হেলেন এগিয়ে এলো। তার চোখে মুখে কোনো আতঙ্ক বা ভয়ের চিহ্ন মাত্র নেই। সে বেশ স্বাভাবিক স্বরেই ন্যাসকে বলল, ন্যাস, তুমি যদি আমায় একটু সাহায্য করো তবে তুমি ও আমি উভয়ই বেশ ধনী হতে পারবো। কিভাবে? দেখো, আমরা যদি ডেস্টারের এই আত্মহত্যাটিকে খুনের ঘটনায় রূপান্তরিত করতে পারি তাহলে তার পুরো সম্পত্তি আমাদের হাতে আসবে। আমরা উভয়ই সেটা সমান ভাগে ভাগ করে নেব। টাকা পেয়ে আপনি আমার সঙ্গে আবার বেইমানি করবেন না তো? না না, তুমি আমায় একটিবার বিশ্বাস করে দেখো। বেশ, তাহলে তো লাশটাকে এখন সরাবার দরকার। কিন্তু আশেপাশে তো অসংখ্য বাড়ি, এতটুকু জমিও কাছে নেই যে ওকে পুঁতে ফেলা যাবে। কিন্তু লাশ তাড়াতাড়ি সরাতে না পারলে যে ওতে পচন ধরবে। তা সত্যি, কিন্তু কি করা যায় বলো তো? আপনাদের ফ্রিজার আছে তো? তা আছে। আমরা আপাতত ওকে ফ্রিজারের মধ্যে রেখে দিই, তারপর সময় করে ওকে বাইরে এনে কোথাও ফেলে দিয়ে আসবো। ন্যাসের যুক্তি হেলেনের মন্দ লাগে না, সে ওতে সায় দেয়। ওরা দুজনেই ডেস্টারের মৃতদেহ ফ্রিজের ভেতর বন্দি করে দেয়। এরপর চলে ওদের কৌশল। ন্যাস এখন বিজ্ঞাপন গ্রহণকারী এজেন্ট নয় ডেস্টারের ড্রাইভার। সে এখন ধনী হবার স্বপ্নে মশগুল, একজন খনির চেয়েও অধম ব্যক্তি। ড্রয়িং রুমে বসে প্ল্যান আঁটে কী করে একটি আত্মহত্যাকে খুনের ঘটনায় রূপান্তরিত করবে। অনেক ভেবেচিন্তে সে হেলেনকে তার মতলবের কথা বলল। ন্যাসের কথা মতো হেলেনও বাইরে বেরিয়ে গেল এবং একজন পরিচারিকাকে নিয়ে এলো। পরিচারিকাকে বলা হলো যে হেলেনের স্বামী ডেস্টার খুব অসুস্থ এবং তার ঘরে হেলেন ছাড়া ডাক্তার আর কাউকে যেতে বারণ করেছে। তাই মেয়েটিকে বাড়ির অন্য সব কাজ করতে হবে। খুব শীঘ্রই তার স্বামী ডেস্টারকে স্যানিটোরিয়ামে নিয়ে যাওয়া হবে। মেয়েটির নাম জুলিয়ানের থাকার ব্যবস্থা হয়েছে হেলেনের পাশের ঘরেই। এরপর কেটে গেল আরও 3 দিন। একদিন ন্যাস বাড়িতে ফিরে এসে জানালো যে জুলিয়ান তার বাড়িতে গেছে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। ন্যাস কথা শুনে হেলেনের ঘরে ঢুকে পড়ে এবং নিজে ডেস্টারের পোশাকে সজ্জিত হয়। ডেস্টারের কিছু জামা কাপড় সুটকেসে ভরে নেয়। সন্ধ্যার কিছু পরে জুলিয়ান ফিরে আসে। তাকে দেখে হেলেন বলে, জুলিয়ান, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমি তোমার মনিবকে নিয়ে স্যানিটোরিয়ামে যাব। ন্যাস তো এলো না, এলে তাকে সেখানে যেতে বলো। ঠিক আছে। হঠাৎ আমার গায়ে হাত দেওয়ার মানে কি? এখন কি আপনাকে এটাও বলে দিতে হবে? আমি আপনাকে আরো 1-2 দিয়ে এখানে আপনাকে মেরে বেঁধে রেখে যাব, আর থানায় গিয়ে আপনার ও আপনার স্বামীর নামে আকস্মিক উধাও হওয়ার জন্য একটা ডায়েরি করে দেবো।
পুলিশ আসার আগে এখানে কোথাও একটা ডেস্টারের লাশটা ফেলে দিয়ে যাব। তাতে এটাই প্রমাণ হবে যে ছিনতাইবাজরা আপনার স্বামীকে খুন করেছে এবং আপনার উপরে অকথ্য অত্যাচার করে এখানে বেঁধে রেখে গেছে। বাহ, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। ন্যাস কিন্তু শহরতলির শেষ সীমানায় পৌঁছে যায় হেলেনকে নিয়ে, আর জুলিয়ান ভাবে তার মনিবকে স্যানিটোরিয়ামে ভর্তি করাতে নিয়ে যাওয়া হয়েছে। প্ল্যান মতো শহরের শেষ সীমানায় একটি ঝোপের মধ্যে গাড়িটি লুকিয়ে রেখে পোশাক পরিচ্ছদ খুলে ব্যাগে ভরে নেয় ন্যাস। তারপর বন দপ্তরের একটি ঘরের তালা ভেঙে সেই ঘরে ঢুকে হেলেনকে আচমকা একটা ঘুষি মারে। তার নাক মুখ ফেটে রক্ত ঝরছে। কথা শেষ করে ন্যাস হেলেনকে আরও একটা ঘুষি মারে। হেলেন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর হেলেনের হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে ন্যাস বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি ফেরার আগে অবশ্য ডেস্টারের জামা কাপড়গুলো সে একটা বড় লন্ড্রিতে জমা করে আসে। নিখুঁতভাবে সব কাজ করে সে বাড়িতে এলো। বাড়িতে এসে সে জুলিয়ানকে জিজ্ঞেস করলো, তোমার মনিব কি তোমায় কোনো ফোন করেছে? না, তবে তোমাকে সেখানে যেতে বলেছে। আরে আমি তো সেখান থেকেই আসছি, তারা তো সেখানে যায়নি। তাহলে তো উকিল বাবুকে একবার ফোন করা উচিত। তার আগে থানায় ফোন করলে হয় না? ঠিক বলেছ তো, তার আগে একবার থানায় ফোন করি। পুলিশ অফিসার এসে ন্যাস ও জুলিয়ানকে জেরা করে। সব ঘটনা জেনে নিয়ে ন্যাসকে প্রশ্ন করে, বুঝলাম। আচ্ছা ন্যাস, তোমার মনিব ও মনিবের স্ত্রী স্যানিটোরিয়ামে যাওয়ার নাম করে বেরিয়েছিল, হ্যাঁ? সেখানে না পৌঁছে তারা উধাও হয়ে গেল। এটা তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? স্যার আমার মনে হয় ওরা পালিয়েছে। পালিয়েছে? তোমার এরকম মনে হওয়ার কারণ? আমার মনিবের চাকরি চলে গেছে, বাজারে অনেক দেনা, এসব ভেবে তিনি ভীষণ অসুস্থ। এসব থেকে বাঁচবার জন্য আর তো কোনো উপায় নেই। ইন্সপেক্টর ন্যাসের যুক্তিকে অস্বীকার করতে না পেরে সেদিনের মতো বিদায় নিল। এদিকে ন্যাস ভেবেছিল হেলেনকে পরদিনই পাওয়া যাবে এবং সে এসে ঘটনাটি বলবে। তারপর পুলিশ ওই নির্জন স্থানে কোথাও না কোথাও ডেস্টারের লাশটাকে পাবে। কিন্তু 2 দিন হয়ে গেল, হেলেনের দেখা পাওয়া গেল না। তখন আর ধৈর্য রাখতে না পেরে ন্যাস বেরিয়ে পড়ল হেলেনের খোঁজে। ইন্সপেক্টর থানায় বসে তার অ্যাসিস্ট্যান্টকে বলল, বর্নেট, এই ডেস্টারের বিষয়ে আমি একটি কথা হলফ করে বলতে পারি যে সে কিন্তু পালায়নি। কেন স্যার আপনার এরূপ ধারণা হলো? আরে সে যদি অসুস্থ হয় তবে পালাবে কি করে? কিন্তু স্যার কেউ যদি তাকে কিডন্যাপ করে? হ্যাঁ, কিডন্যাপ তা হতে পারে। এদিকে ন্যাস তার বুইক গাড়িটা চালিয়ে সেদিনের মতো একটা ঝোপের আড়ালে রেখে এবং চারিদিকে সতর্ক দৃষ্টি মেলে সেই বাড়ির দিকে পা বাড়ালো। গিয়ে দেখলো তেমনিভাবে ঘরের তালা ভেঙে পড়ে আছে। তার মানে এখানে এই 3 দিনে কেউ আসেনি। ঘরের মধ্যে ঢুকে তার রক্ত হিম হয়ে গেল। হেলেন মুখ থুবড়ে মেঝেতে পড়ে আছে। তার গায়ে হাত দিয়েই যেন ন্যাসের সারা শরীরে বিদ্যুৎ চমকে উঠল। হেলেনের দেহটা বরফের মতো ঠান্ডা। সে মারা গেছে। ন্যাসি যে হেলেনের মৃত্যুর জন্য দায়ী বা সেই যে হেলেনকে খুন করেছে এ কথা সে অস্বীকার করতে পারে না। সে দ্রুত সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। ন্যাস ডেস্টারের বাড়িতে ফিরে জুলিয়ানকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিলেন। তার বদলে একজন বাধ্য চাকরকে বাড়িতে আনলেন। এই নির্জন মৃত্যুপুরীতে বসে সে এখন একা। আজ আর তার টাকা পেয়ে বড়লোক হবার কথা মনে আসছে না। আজ সে ভাবছে কি করে সে খুনের দায় এড়াতে পারে, কি করে ডেস্টারের লাশটাকে সে সরাবে। ওটা ঘরে থাকলে আর নিস্তার নেই। ধীরে ধীরে ন্যাস ফ্রিজটা খোলে, ডেস্টারের লাশটা বের করে। ফ্রিজে রক্ত জমে আছে। এই দৃশ্য দেখেই তার মাথায় একটা বুদ্ধি আসে।
সে তখনই ঘরের ভেতরে গিয়ে একটি গ্লাভস পরে নেয়। ফ্রিজ থেকে লাশটিকে টেনে বার করে ঘরের মেঝেতে নিয়ে আসে। তখনও লাশটি তরতাজা, তার কপাল ছুঁয়ে রক্ত ঝরছে, ঠিক যেখানে গুলি লেগেছিল। ন্যাস তার হাতে রিভলভারটি ধরিয়ে দিয়ে এমনভাবে রাখলো যেন এইমাত্র সে নিজেকে রিভলভার দিয়ে আত্মহত্যা করেছে। তারপর সে থানায় ফোন করে জানালো যে কিছুক্ষণ আগে ডেস্টার বাড়িতে ফিরে নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করেছে। ইন্সপেক্টর ব্রাউনউইচ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং নতুন চাকরটিকে দেখে বলেন, আচ্ছা ন্যাস, ইনি কে? আমার ভাই। ভাই, তোমার সেই কাজের মেয়েটি কোথায় গেল? সে হেলেনের বাড়ির লোক ছিল, সে ফেরেনি, তাই ও কাজ ছেড়ে চলে গেছে। আচ্ছা বেশ, তার ঠিকানা জানো? না। তুমি একটু পাশের ঘরে যাও, আমি তোমার ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই। ন্যাস সব শিখিয়ে পড়িয়েই তার চাকর লুইসকে পাঠিয়ে দিল। লুইস ঘরে ঢুকতেই ব্রাউনউইচ জিজ্ঞেস করেন, লুইস, আচ্ছা তুমি কি কোনো গুলির আওয়াজ শুনতে পেয়েছিলে? হ্যাঁ। তুমিও ন্যাস কি এক ঘরেই শুয়েছিলে? হ্যাঁ স্যার। কে প্রথম গুলির আওয়াজ শুনে, তুমি না ন্যাস? আগে আমি। আচ্ছা, তুমি যেতে পারো। আচ্ছা ঠিক আছে। আর কোনো রকম জেরা না করে পুলিশ অফিসার ডেস্টারের লাশ নিয়ে চলে যায়। ডেস্টারের লাশ নিয়ে বেরিয়ে যেতেই ন্যাস দরজা বন্ধ করতে এসে দেখে তার বৈঠকখানায় একজন লোক বসে আছে। তাকে দেখে ন্যাস জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বিমা কোম্পানি থেকে। ও, আপনি কি বিমা কোম্পানির গোয়েন্দা? হ্যাঁ। আচ্ছা বলুন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি শুধু আপনাকে বলতে এসেছি যে আপনি দয়া করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কেমন? আপনাকে আমার প্রয়োজন হবে। বারে, আমি কেন পালিয়ে যাব? ম্যাডক্স ও স্টিভ হলেন বিমা কোম্পানির গোয়েন্দা। ম্যাডক্স স্টিভকে জিজ্ঞাসা করলো, আচ্ছা স্টিভ, এই ডেস্টারের খুনকে তুমি আত্মহত্যা বলবে না খুন বলবে? আরে স্যার, এটা তো আত্মহত্যাই। আমি বলছি না। তুমি কি করে বুঝতে পারছো এটা আত্মহত্যা নয়? আমি এই জন্যই বলছি যে গতকাল থেকে আজ ডেড বডি বের হওয়া পর্যন্ত আমি এই বাড়ির চারপাশে নজর রেখেছি, আর চারপাশে ছড়িয়ে ফেলেছি আমার লোকজন। ডেস্টারের ঘরে সব জানলা দরজা বন্ধ ছিল, তবে সে কি করে কোন পথে বাড়িতে প্রবেশ করলো? তা ঠিক, কিন্তু তাকে যে কেউ হত্যা করেছে এমন প্রমাণ তো পাওয়া যায়নি। কোথাও তো আর হাতের ছাপ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গ্লাভস পরে খুনি এ কাজ করলে তো পাওয়া যায় না, তবে কিছু প্রমাণ আমার হাতে আসবেই। এই গ্লাভসটি ওই ঘরে পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু ওই ঘরটা তো সিল করা, তুমি যাবে কি করে? যাব কি করে? আমার লোক আছে ওই ঘরের ভিতর। তাছাড়া আরও একটি প্রমাণ আছে। তাতে কি হবে? ডেস্টার যে পোশাকে বেরিয়েছিল তার ডেড বডিতে সে পোশাক ছিল না, তাই আমার মনে হয় তার ওই পূর্বের পোশাক কোথাও না কোথাও পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু ওই পোশাক দিয়ে কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাতেই তো সব প্রমাণ মিলবে। কিছুক্ষণ পরেই ন্যাস বেরিয়ে পড়ে ডেস্টারের জামা কাপড় ভরা সুটকেসটির জন্য। সে সুটকেসটি যে লন্ড্রিতে দিয়েছিল সেখানে রসিদ দেখিয়ে সুটকেসটি নিয়ে আসে। এমন সময় বিশাল চেহারাধারী দুজন লোক দুপাশ থেকে তাকে ঘিরে ধরে। মিস্টার ন্যাশ, আপনার সব চালাকেই ধরা পড়ে গেছে। আপনারা কারা? আমরা থানা থেকে আসছি। তা আমার কাছে কেন? আমরা যে আপনাকেই খুঁজছি। কিন্তু কেন? সেটা থানায় গেলেই জানতে পারবেন। এখন আপনি মানে আমাদের গাড়িতে উঠবেন না বল প্রয়োগ করতে হবে? উঠুন। ন্যাস উপায় না দেখে ওদের গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পরে তাকে থানায় হাজির করা হয়। সেখানে তার জন্য ইন্সপেক্টর অপেক্ষা করছিলেন। তিনি ন্যাসকে সাদরে আহ্বান জানালেন। আরে ন্যাস যে, এসো এসো, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম।
তারপর তোমার কিছু বলার আছে? ন্যাস কি যেন বলার চেষ্টা করলো, কিন্তু তার জিভ জড়তায় আটকে আছে, স্বর ফুটল না। তা দেখে মৃদু হেসে তার পাশে বসা বিমা কোম্পানির গোয়েন্দা ম্যাডাক্স বলল, আরে ন্যাস, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না, বুঝলে? তোমার প্ল্যানটা খুব সুন্দর ছিল, কিন্তু সব ভেস্তে গেল হেলেন মারা গিয়ে। তাও তুমি মেকআপ দিয়েছিলে খুনটাকে আত্মহত্যার ঘটনায় রূপান্তরিত করার জন্য। লাশের গায়ে কোথাও কোনো আঙুলের ছাপ নেই, রিভলভারেও নেই, কিন্তু তোমার সব কিছু প্রমাণ লোপাট। প্রমাণ তুমিই দিলে সুটকেসটি ছাড়াতে গিয়ে। অতএব তোমার প্রমাণ তুমি নিজেই দিয়েছো। হ্যাঁ, তুমি নিজেই। তোমার সামান্য একটু ভুলের মাসুল হিসেবে নিজের জীবনটাই দিতে হবে। স্বয়ং ঈশ্বরও তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবে না। এই জন্যেই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন, আগামী রবিবার ঠিক দুপুর 2টায় দ্য আনটোল্ড স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।